আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে মৌলের পরমাণুতে ইলেকট্রন বিন্যাস, যে ইলেকট্রন বিন্যাস না জানলে তোমাদের রসায়ন পরিপূর্ণতা আসবে না, রসায়নে পরিপূর্ণতা পাওয়া যাবে না। সেই ইলেকট্রন বিন্যাস নিয়ে, ইলেকট্রন বিন্যাসের যে পদ্ধতি, এটি অত্যন্ত সহজ করে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য আজকে হাজির হয়েছি। তো মূল পর্বে যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটি বিশেষ রিকোয়েস্ট, তোমরা যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে ইলেকট্রন বিন্যাসের যে নীতি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আবহাওয়ার নীতি, এবং সেই নীতি অনুসারে আমরা মৌলের পরমাণুতে কীভাবে ইলেকট্রনগুলো বিন্যস্ত হবে এবং অত্যন্ত সহজ এবং ইজিভাবে এই ইলেকট্রন বিন্যাস করার পদ্ধতিটা আমি আজকে তোমাদের সামনে উপস্থাপন করার এখন চেষ্টা করছি। তো দেখো, আমি এখানে বোর্ডে লিখে রেখেছি যে আমাদের মৌলের যে পরমাণু আছে, এই পরমাণুতে আমাদের আছে একটি ক্ষুদ্র কেন্দ্র, যে কেন্দ্রের নাম দেওয়া আছে নিউক্লিয়াস। দেখো, যদি এটাকে আমরা একটা পরমাণুর স্ট্রাকচার ধরি, তো এই পরমাণুর ভিতরে আমাদের একটি কেন্দ্র আছে। এখানে আমি এটাকে ক্ষুদ্র আকারে লিখতে পারতেছি না, কারণ আমাদের এখানে একটু দেখতে হবে। তো এর ভিতরে আছে প্রোটন আর হলো নিউট্রন। এর ভিতরে থাকে হলো আমাদের প্রোটন আর নিউট্রন, প্রোটন আর নিউট্রন। তাহলে এই যে পরমাণুর যে কেন্দ্র আছে, কেন্দ্রে অবস্থান করতেছে নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসের বাইরে আছে ইলেকট্রন, এবং এই ইলেকট্রনগুলো আছে নির্দিষ্ট কিছু কক্ষপথ দিয়ে। যে কক্ষপথগুলোকে বলা হয় সেল, প্রধান শক্তি স্তর বা অরবিট। তো এই যে প্রধান শক্তি স্তর, এই প্রধান শক্তি স্তরকে সাধারণত কে এল এম এন এই ইংরেজি অক্ষরগুলো দ্বারা, বড় হাতের অক্ষরগুলো দ্বারা চিহ্নিত করা হয়। কে এল এম এন। আমি আবার বলছি, এই যে প্রধান শক্তি স্তরগুলো, যেমন ধরো প্রথমে আমি এখানে একটা দিলাম, এই শক্তি স্তরের নাম হলো কে শক্তি স্তর। এরপরে আরেকটা দিলাম, এই শক্তি স্তরের নাম হচ্ছে এল শক্তি স্তর। এরপরে ধরো আরেকটা দিলাম, সেটার নাম হলো এম। তো এইভাবে আমাদের প্রধান শক্তি স্তরগুলো আছে। এখন এই যে প্রধান শক্তি স্তরগুলো আছে, এই প্রধান শক্তি স্তরগুলোর বিষয়ে আমাদের বলে গেছেন হচ্ছে নিলস বোর। তো এখন এই যে প্রধান শক্তি স্তরগুলো আছে, এই প্রধান শক্তি স্তরগুলোতে ইলেকট্রন ধারণের একটা ক্ষমতা আছে। তো তোমরা জানো যে প্রত্যেকটা জিনিসের একটা নিজস্ব একটা কি থাকে, ক্ষমতা থাকে। তো এই ক্ষেত্রে আমাদের পরমাণুর যে কক্ষপথটা আছে, এই কক্ষপথে অর্থাৎ প্রধান শক্তি স্তরগুলো আছে, এখানে ইলেকট্রন ধারণের একটা নির্দিষ্ট ক্ষমতা আছে, এবং সেই পরিমাণ বা কতটুকু ধরতে পারবে সেটা বের করার জন্য আমাদের একটি সাধারণ নিয়ম আছে বা সাধারণ সূত্র আছে, যেটা হচ্ছে 2n স্কয়ার। 2n স্কয়ার, এটা হচ্ছে আমাদের এই যে শক্তি স্তরের নাম্বার। এটা হলো আমাদের শক্তি স্তরের নাম্বার, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এভাবে আমরা এন নাম্বার বসাই দিব। তো দেখো, এখানে আমি কে শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বের করেছি, আমি মোট কতটি ইলেকট্রন থাকবে। কে 2 গুণন n স্কয়ার, তার মানে 1 এর উপর স্কয়ার, তাহলে 2 × 1 = 2। একইভাবে যদি আমরা n এরটা বের করে নিয়ে আসি, তাহলে কি হবে, 2 × n হলো 2, তাহলে 2 এর উপর স্কয়ার = 2 গুণন 4 = কত হচ্ছে 8। তার মানে 2 নম্বর শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকবে। তো এই হলো, মনে করো আমাদের এটি হলো আমাদের প্রধান শক্তি স্তর ইলেকট্রন বিন্যাসের পদ্ধতি,
বা ইলেকট্রন ধারণ ক্ষমতা, প্রধান শক্তি স্তর ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করার সূত্র, এবং সেই সূত্র অনুপাতে আমরা বের করলাম। এখন আমাদের কোন শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে সেটি তোমরা আশা করি বের করতে পারবে। এবার আসো আমরা এই যে প্রধান শক্তি স্তর, এই প্রধান শক্তি স্তরের ভিতরে আবার কিছু উপশক্তি স্তর আছে। যেমন তোমাদের একটি বাড়ির ভিতরে কিছু ঘর থাকে, ঠিক এরকম প্রধান শক্তি স্তরের ভিতরে কিছু উপশক্তি স্তর থাকে। তো এই উপশক্তি স্তরগুলোতে ইলেকট্রনগুলো বিন্যস্ত হয়ে থাকে, অর্থাৎ উপশক্তি স্তরগুলোতে গিয়ে ইলেকট্রনগুলো স্থান নেয়। তাহলে শক্তি স্তরের যে অঞ্চলগুলোতে ইলেকট্রনগুলো অবস্থান করে সেই অঞ্চলগুলোকে বলা হয় উপশক্তি স্তর। শিক্ষার্থীরা, আমি আবার তোমাদের সামনে এই বিষয়টি বলছি, সেটি হচ্ছে যে শক্তি স্তরের যে অঞ্চলগুলোতে ইলেকট্রনগুলো মানে অবস্থান করে তাদেরকে বলা হয়, বা সেগুলোকে বলা হয় উপশক্তি স্তর। এখন এই উপশক্তি স্তরগুলো আমাদের এই প্রধান শক্তি স্তরের উপর নির্ভর করে উপশক্তি স্তরগুলো বিন্যস্ত করা হয়। কে সেলের জন্য, অর্থাৎ প্রধান শক্তি স্তরের জন্য একটি মাত্র উপশক্তি স্তর থাকে। কে সেলের জন্য বা প্রধান শক্তি স্তরের জন্য একটি উপশক্তি স্তর থাকে। এল এর জন্য দুইটি উপশক্তি স্তর থাকে। তাহলে কে এর উপশক্তি স্তর একটা, কে এর উপশক্তি স্তর একটি, এবং সেটি হলো এস। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমি এখানে যে স্ট্রাকচারটা করে রেখেছি, এটি আমি তোমাদেরকে সর্বশেষ বুঝে দেব। সেটি হচ্ছে পরমাণুর ইলেকট্রন বিন্যাস, যে কিভাবে আমরা এই ইলেকট্রন বিন্যাসটা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ করে দেখবে না। যদি স্কিপ করে দেখো তাহলে এখানে যে কার্যক্রমটা আছে বা এখানে যে কাজটা আমি করলাম সেটা কিন্তু তোমরা দেখতে পাবে না। সুতরাং পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে, এবং আমি এখানে তোমাদেরকে এই ইলেকট্রন বিন্যাসের আজকে মানে পুরো জিনিসটা বুঝা দেওয়ার চেষ্টা করবো আর কি। তাহলে কে এর উপর শক্তি স্তর একটি, এবং সেটি হলো এস। তাহলে তারপর হচ্ছে এর উপর শক্তি স্তর হলো দুইটি, এবং সেটা হচ্ছে এল এর হচ্ছে উপর শক্তি স্তর দুইটি, সেগুলো হচ্ছে একটা হচ্ছে এস আর একটা হচ্ছে পি। এল এর উপর শক্তি স্তর। তারপরে এম এর উপর শক্তি স্তর তিনটি, একটা হলো এস, একটা হলো পি, আর একটা হলো ডি। এন এর উপর শক্তি স্তর চারটি, এস, পি, ডি, আর হলো এফ। তো প্রিয় শিক্ষার্থীরা, এর পরেও আমাদের উপশক্তি স্তর বলো বা শক্তি স্তর বলো, যেগুলো তোমরা হয়তো আরো চিন্তা করতে পারবে, কিন্তু এই চারটি জিনিস হলেই আমাদের সম্পূর্ণ ইলেকট্রন বিন্যাসগুলো করা সম্ভব। বিধায় এই চারটি উপশক্তি স্তরের ভিতরেই আমাদের এই ইলেকট্রন বিন্যাসগুলো মানে হয়ে যায়। বিধায় এই চারটি অক্ষরের ভিতরে আমরা আমাদের এই চারটি অক্ষরের ভিতরে ইলেকট্রন বিন্যাসগুলো সীমাবদ্ধ। বিধায় এই চারটা অক্ষরই তোমরা ব্যবহার করবে, এবং এই চারটা অক্ষরই তোমরা দেখতে পাবে যে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে এই চারটা অক্ষরই তোমাদের ব্যবহৃত হয়েছে, যেটা আব্বাউ নীতিতে আমাদের দেওয়া আছে। ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যেখানে ইলেকট্রন বিন্যাসের কথাগুলো বলা আছে সেখানে আমাদেরকে এই চারটি দেওয়া আছে। আমরা এই চারটির মাধ্যমেই সম্পূর্ণ ইলেকট্রনগুলো বিন্যাস করতে পারবো। তো যাই, এখন এই যে আমরা কে, এল, এম, এন এবং তাদের উপশক্তি স্তরগুলো নিয়ে তোমাদের সাথে কথা বললাম। এরপরে এই যে উপশক্তি স্তরগুলোতে ইলেকট্রন ধারণের একটা ক্ষমতা আছে। ধরো তোমাদের বাসায় যে রুমগুলো তৈরি করা হয়, এক একটা রুমে কিন্তু এক এক রকম আসবাবপত্র বা ফার্নিচার রাখা যায়। প্রত্যেকটা রুমে কিন্তু একই পরিমাণে ফার্নিচার রাখার মতো করে করা হয় না। তো তাহলে আমাদের এই যে উপশক্তি স্তরগুলো আছে, এই উপশক্তি স্তরগুলো যেহেতু এখানে আমাদের এগুলো তাদের ব্যাসের উপর ব্যাসার্ধের উপর নির্ভরশীল কক্ষপথগুলো, ঠিক ওই কারণে আমাদের
এই উপশক্তি স্তরগুলোতে ইলেকট্রন ধারণ ক্ষমতারও একটা পরিমাপ আছে। সেই পরিমাপ হচ্ছে, দেখো আমি এখানে লিখে রেখেছি, এস এ ইলেকট্রন ধারণ করবে 2টি, পি তে ইলেকট্রন ধারণ করবে 6টি, ডি তে 10টি, এফ এ হলো 14টি। তাহলে এটি হলো আমাদের উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা। তো আমাদের প্রধান শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা আমি এখানে তোমাদেরকে প্রথমে দেখাই দিছি, এরপরে আমি উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা তোমাদেরকে আমি দেখাই দিলাম। তো এরপরে দেখো, এই যে এখানে এল লেখা আছে, এই এল গুলো হচ্ছে কি? এল গুলো হচ্ছে যে আমাদের যে এই আবহাওয়ার যে নীতিটা আছে, এই নীতিতে আমরা শক্তির যে উপশক্তি স্তরের যে ক্রম আছে, সেই ক্রমটা বের করবার ক্ষেত্রে এই এলটা সঠিক উচ্চারণ আমার এর এর আলদারিম, যাই আমি এলটার নামটা সঠিক খেয়াল করতে পারতেছি না, কিন্তু আমাদের এল এন প্লাস এল অর্থাৎ উপশক্তি স্তরের শক্তি স্তর এবং উপস্তরের শক্তি স্তরের মান। এটা হলো শক্তি স্তরের নাম্বার, আর এটা হলো উপশক্তি স্তরের এল এর নাম্বার। এই দুটার দ্বারাই আমাদেরকে আবহাওয়ার যে নীতি, সেই নীতি অনুসারে উপশক্তি স্তরে ইলেকট্রন যে প্রবেশ করবে, সেই ইলেকট্রন প্রবেশের শক্তি স্তর এটার মাধ্যমে নির্ণয় করা হয়। তো এখন উপশক্তি স্তরের যে ইলেকট্রন বিন্যাসের যে শক্তি, এখানে আমি তার ক্রমটা এখানে দেখাই দিচ্ছি, যে প্রথমে আমরা 1s এ ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে আসবে 2s এ, তার মানে 1s এর চাইতে বড় হলো 2s, 2s এর চাইতে হলো 2p, তারপরে 3s, 3p, 4s, 3d, 4p, তারপরে মনে করো আসবে হচ্ছে আমাদের 5s। তো এইভাবে আমাদের এগুলো চলতে থাকবে, উপশক্তি স্তরের ক্রমগুলো চলতে থাকবে। এখন এই উপশক্তি স্তরের ক্রমে আমরা কিভাবে এই ক্রমটা নির্ণয় করব এবং আমাদের ইলেকট্রনগুলোকে সেখানে বিন্যস্ত করব। তো দেখো এখানে আমি n এর মান 1, s এর মান অর্থাৎ s এর যে l হবে, l এর মান হবে কত? 0। উপশক্তি স্তর l এর মান হচ্ছে 0। এখানে n এর মান 2, s এর মান হলো 0। এখানে n এর মান 2, p এর মান হলো 1। এখানে 3, s এর মান 0। তো এখন এখানে খেয়াল করো, যেখানে আমাদের এই জায়গাতে আমরা দেখলে আমরা বুঝতে পারবো যে 3p এর পরে 4s চলে গেল 3d তে না গিয়ে। তো এখানে লক্ষ্য করো তোমরা যে এই 4s এবং 3d এই দুটোর ভিতরে 4s এর চাইতে 3d উপশক্তি স্তরের যে আমরা n প্লাস l এর মান, n প্লাস l, n প্লাস l এর মানটা হচ্ছে 3d তে বড়। 3 প্লাস 2 ইকুয়াল টু কত হলো? 5। আর একটা হচ্ছে 4 প্লাস 0 ইকুয়াল টু 4। তাহলে আমাদের 3s এর 3d চাইতে 4s টা হলো মানে n প্লাস l এর মান কম, আর 3d টার বেশি, অর্থাৎ উপশক্তি স্তরের ক্রমটা এটার চাইতে এটা শক্তিশালী। উপশক্তি স্তরটা 4s এর চাইতে 3d হলো শক্তিশালী। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে আমরা যখন n প্লাস n এর মান বের করব, যদি দুইটা একই মান চলে আসে, সেই ক্ষেত্রে আমাদেরকে নিয়ম হচ্ছে যে n এর মান যেটা বড় সেটা আমাদের হবে বড়, আর যেটা n এর মান ছোট সেটা হবে ছোট। যেমন ধরো এখানে এই দুটোই আমাদের 3 আছে, তাহলে এখানে n এর মান এটা বড়, আর n এর মান এটা ছোট। তাহলে এই যেটা n এর মান বড় সেটাই শক্তি বেশি, আর যেটা n এর মান কম সেটা শক্তি কম। তো আমরা যদি এই যে 4p আর 5s এর কথা ধরি, ধরো 4p আর 5s, তো কোনটার শক্তি বেশি, 4p না 5s? তো এখন আমরা যদি n প্লাস n এর মান লিখি, তাহলে 4 প্লাস p এর মান কত? 1। তাহলে এখানে কত হবে? 5। এখানে 5 প্লাস s এর মান কত? 0। তাহলে এখানে কত হবে? 5। তাহলে দুটো ইকুয়াল, দুটো সমান। তাহলে এখন আমরা কিভাবে বুঝবো যে কোনটার শক্তি বেশি? তো সেই ক্ষেত্রে আমাদের বলা আছে
যে n এর মান যেটার বড় সেটার শক্তি বেশি, আর n এর মান যেটার কম সেটার শক্তি কম। তো এইভাবে এই নীতি অনুসারে এই শক্তিক্রমগুলো, উপশক্তিস্তর শক্তিক্রমগুলো সাজানো আছে। তোমরা এর পরের গুলো নিজেরাই বের করতে পারবে। তো আমি এসএসসি লেভেলের স্টুডেন্টদের জন্য মনে করি যে 4S পর্যন্ত তোমাদের জানলে যথেষ্ট, কারণ তোমাদের মিনিমাম ম্যাক্সিমাম 30টা মৌল সম্বন্ধে তোমাদের ধারণা লাভ করতে হবে। এরপরে যদি তোমরা আরো ধারণা লাভ করো সেটি তোমাদের জন্য হবে বোনাস। তবে 30টি জিঙ্ক পর্যন্ত তোমাদেরকে অবশ্যই ভালোভাবে ইলেকট্রন বিন্যাস এবং ওই মৌলগুলো সম্বন্ধে ভালোভাবে জানতে হবে। তাহলে আমি এই যে তোমাদেরকে শক্তির ক্রম, উপশক্তি স্তর, শক্তির ক্রম, এই জিনিসগুলো আমি তোমাদের কাছে এখন ক্লিয়ার করলাম। আশা করি তোমরা এগুলো বুঝতে পারবে। আর যদি বুঝতে না পারো তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো এইবার আসো আমরা এখন মৌলের পরমাণুতে ইলেকট্রন বিন্যাস করব। কিভাবে আমরা এখন ইলেকট্রন বিন্যাস করব সেটাই আমরা এখন দেখব। আমি তোমাদের সাথে উপশক্তি স্তরের যে শক্তি ক্রম নিয়ে কথা বললাম, সেই শক্তি ক্রমের কাজটা তোমরা এই যে আমি তোমাদের উপশক্তি স্তরগুলো লিখে রেখেছি। এই উপশক্তি স্তরগুলো যেমন প্রথম শক্তি স্তরের উপশক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর দুটো, তৃতীয় শক্তি স্তরের তিনটা। এই উপশক্তি স্তরগুলোকে তোমরা এইভাবে কাটবে। তাহলে দেখো আমাদের এই দিক দিয়ে প্রথমে আসবে। তাহলে আমাদের ইলেকট্রন 1s এ প্রবেশ করে প্রথমে। আমরা এখন একটা মৌল, প্রথমে আমরা একটা মৌল নাম লিখে নিব। ধরো আমরা মৌলের নাম হচ্ছে ক্যালসিয়াম 20। এই মৌলটা ইলেকট্রন বিন্যাস করবে তোমরা। তো ক্যালসিয়াম 20 ইলেকট্রন বিন্যাস প্রথমে আসবে আমাদের 1s2, তার মানে আমাদের দুইটা ইলেকট্রন চলে গেল। এরপরে আবার তোমরা এটাকে এই পাশ ভাবে নিয়ে আসো। তাহলে কোথায় প্রবেশ করেছে? 2s এ। তাহলে 2s2 এরপরে আবার দেখো 2s দিয়ে 3s এ চলে এসেছে, 2s দিয়ে 2p দিয়ে 3s এ চলে এসেছে। তাহলে 2p6, তারপরে 3s2। এরপরে আবার দেখো আমাদের চলে আসলো কোন দিক দিয়ে? 3p দিয়ে প্রবেশ করে 4s এ আসছে, 3p দিয়ে প্রবেশ করে 4s এ পৌঁছে গেছে। তাহলে 3p তে আছে আমাদের দুটো, 4s এ 3p তে আছে হলো আমাদের 6টা 4s। তো দেখো এখানে আমাদের ইলেকট্রনগুলো আমরা আগে প্রথমে গণনা করি। তাহলে p পর্যন্ত কয়টা আছে? 10টা। তার মানে এই পর্যন্ত আমাদের এটা নিয়নের ইলেকট্রন বিন্যাস ধারণ করছে। তো আমরা এটা পরে তোমাদেরকে বলতেছি, এটা আমি পরে বলতেছি। তারপরে দেখো তাহলে 10 আর 18, তার মানে এই পর্যন্ত আমাদের কি আর্গনের, হিলিয়াম, নিয়ন, তারপরে কি আর্গন। তারপরে 4s তাহলে 18 পরে আমাদের কয়টা থাকবে? দুইটা। তাহলে 18 তে 4s আসে হলো দুইটা। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এই যে 4s কমপ্লিট করার পরে কিন্তু আমাদের 3d তে যাবে, এবং এটা আমরা আপ্যায়ন নীতি অনুসারে যদি ওই n+n এর মান বের করি তাহলে আমরা ওইভাবে শক্তিক্রমটা পাবো। তাহলে পরের যখন ধরো এইটা করলাম, এরপরে আমি করতেছি ধরো তোমাদের ক্রোমিয়াম সম্ভবত এটা 24, ক্রোমিয়ামের 24। তাহলে ক্রোমিয়ামের 24 এর আমরা কি করব? 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, তারপর 3d আসলো হচ্ছে আমাদের 4।
ক্রোমিয়ামের কত, হ্যাঁ ক্রোমিয়ামের 24, তাহলে 3D তে আসলে আমাদের কত 4। তাহলে দেখো আমাদের 4s কমপ্লিট করার পরে কিন্তু 3D তে ইলেকট্রন গেছে, তাহলে আমরা এইভাবে এখান থেকে কমপ্লিট দিয়ে আসতে পারি। তো এরপরে আমি তোমাদেরকে দেখাই জিঙ্কের, যে এন জিঙ্ক হলো কত 30, তাহলে 1s 2 2s 2 2p 6 3s 2 3p 6 4s 2 3d 10। যেহেতু 4s 2 পর্যন্ত আমাদের ক্যালসিয়ামের দেখছি আমি 20টা হয়ে গেছে, তাহলে আমাদের 3d তে সর্বোচ্চ ধারণ ক্ষমতা হলো কত 10টা, তাহলে এখানে একটা হলো 10টা, তাহলে 3d 10 হয়ে গেল। তাহলে আমরা এই যে তোমাদের আমি বললাম যে তোমাদের 4s 5s পর্যন্ত ইলেকট্রনের বিষয়টা জানলে হবে, এই যে 5s আমরা চলে আসছি। তাহলে দেখো তোমাদের 30টি মৌলের যে জানার যে প্রয়োজনীয়তা আছে, যেটা তোমাদের এসএসসি সিলেবাসে বলা হয়েছে, তো তোমরা যদি এই পর্যন্ত মোটামুটি আয়ত্ত করো, তাহলে তোমরা এসএসসি পরীক্ষাতে ইলেকট্রন বিন্যাস সংক্রান্ত সমস্যা আসলে ইনশাআল্লাহ ভালোভাবে করতে পারবে। তো এই যে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আরো কিছু নিয়ম আছে, যে সেটা হচ্ছে কি, যে স্বাভাবিক অবস্থায় এটা বলছি আমি, কিন্তু যদি উত্তেজিত অবস্থায় আছে সেই ক্ষেত্রে কি হবে, তারপরে পূর্ণ অর্ধপূর্ণ বিষয় আছে, এই পূর্ণ অর্ধপূর্ণ, তো এই বিষয়গুলো নিয়ে আমি আরেকটি ভিডিও আপলোড করে দিব, সেই ভিডিওতে তোমরা সেগুলো জানতে পারবে। তো আজকে আমি এই পর্যন্ত রাখছি। না, তার আগে আরেকটি জিনিস তোমাদেরকে দেখাই দিই রাখার আগে, যে তোমরা এটা স্বাভাবিকভাবে যদি মনে করো, তাহলে এই পর্যন্ত তোমাদের আসতে হচ্ছে কি এ আর আর্গন, তারপরে হচ্ছে 4s2, এখানে এটা কি হচ্ছে এই পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত চলে আসবে, এই পর্যন্ত এটা হবে এ আর, তারপর হচ্ছে 4s2 3d4, তারপরে এটা দেখো তোমরা এটা কোন পর্যন্ত যাবে 18 পরে হচ্ছে আমাদের নিষ্ক্রিয় মৌলগুলো হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তা হিলিয়ামের হলো 2টা, নিয়নের হলো 10টা, আর্গনের হলো 18টা, তারপরে ক্রিপ্টনের হলো আমাদের 36টা। সুতরাং এখানে তো 36টা না, এটা 30 পর্যন্ত আছে, তার মানে তোমাদের আর্গ পর্যন্ত তোমাদের এসএসসি লেভেলের জন্য জানলে চলবে আর কি। তো এটার ক্ষেত্রে তাহলে আমরা কি করতে পারি, এটার ক্ষেত্রে লিখতে পারি আমরা আর্গন, এরপরে সরি প্রিয় শিক্ষার্থীরা, এই যে আর্গনের পরে আমাদের কি কি আসবে এখানে 3d সরি 4s2 3d10। তো এটা হলো আমাদের সংক্ষেপে মনে রাখার জন্য। এখন যদি আমরা আরেকটি এখানে তোমার নিচের দিকে দেখি, ধরো আমাদের অ্যালুমিনিয়াম 13, তো এই অ্যালুমিনিয়াম 13 এর ক্ষেত্রে কি লিখবে তোমরা, একবারে নিয়নের হলো কত 10টা, তাহলে নিয়নের পরে কি আসবে তোমাদের এখানে, নিয়ন যদি 10 হয় তাহলে তোমার তারপরে আসবে হচ্ছে 3s2, তাহলে নিয়নের ক্ষেত্রে তোমাদের এখানে কয়টা আছে 10টা, তাহলে 10টা মানে 2p পর্যন্ত হবে, 2p পর্যন্ত, তাহলে 2p এর পরে হচ্ছে 3s, তাহলে 3s এ আমাদের কয়টা ধরবে 2টা, তাহলে এখানে আমাদের আছে কয়টা 13টা, তাহলে আমাদের আরো একটা প্রয়োজন আছে, তাহলে 10 আর 2 12, আর আমরা এবার লিখব 3p1, এ হলো আমাদের 13। তো প্রিয় শিক্ষার্থীরা, এ হলো আমার ইলেকট্রন বিন্যাস সম্বন্ধে তোমাদের সাথে আলোচনা। তো দেখো তোমরা যদি এইটার ব্যবহার ভালোভাবে করতে পারো, এই যে আমি এখানে যেটা লিখে রেখেছি এবং এই সংখ্যাটা যদি তোমাদের জানা থাকে, তাহলে তোমরা স্বাভাবিক অবস্থার যে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে পারবে, সে বিষয়ে আমার
কোনো সন্দেহ নেই, ইনশাল্লাহ তোমরা করে সেগুলো প্রমাণ বুঝতে পারবে। এই সুযোগ এটার ব্যবহার, তাহলে এটা তোমরা প্রথমে আগে অঙ্কন করে নিয়ে এটা প্র্যাকটিস করবে। এটা যদি তোমরা প্র্যাকটিস করতে পারো, আমি এখানে পূর্ণটা এখানে কমপ্লিট করে দেখাই। এরপরে আমাদের কোন দিক দিয়ে চলে আসবে, তারপরে আসবে কোন দিক দিয়ে, এরপরে আসবে দেখো এইভাবে কমপ্লিট হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখার পরে এটি প্র্যাকটিস করবে এবং ইলেকট্রন বিন্যাস সম্বন্ধে তোমাদের যে একটি সমস্যা আছে সেই সমস্যার সমাধান করবে আশা করি। তো আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে আবারও এটার উত্তেজিত অবস্থা এবং পূর্ণ অর্ধপূর্ণ এই বিষয়টি নিয়ে কথা হবে। তোমরা সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।